ফার্দিনান্দ ডি ম্যাগেলান নামটি কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন তবে অনেক বড় কিছু একটা আপনি মিস করেছেন। কারণ এই ফার্দিনান্দ ডি ম্যাগেলান সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সব মহাসাগরগুলো আবিষ্কার করেছিলেন, যার হাত ধরে আবিষ্কার হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর, এবং তিনি নামকরণ করেছিলেন প্রশান্ত মহাসাগরের, যার মাধ্যমে মানুষ প্রথমবারের মতো জানতে পেরেছিল পৃথিবী গোলাকার। সেই ফার্দিনান্দ ডি ম্যাগেলানকে নৌযান চালনার জন্য সর্বশ্রেষ্ঠ নাবিকের কৃতিত্বও দেওয়া হয়েছিল, এবং তার হাত ধরেই তৈরি হয়েছিল পৃথিবীর সব প্রধান প্রধান বাণিজ্য রুটের। তো এবার তাহলে বুঝতে পেরেছেন ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মানুষটা। বন্ধুরা, আজ ফার্দিনান্দ ডি ম্যাগেলানের এমন এক অভিযানের গল্প আপনাদের শোনাবো, যেখানে আপনি ম্যাগেলানের সব আবিষ্কারগুলো সম্পর্কে জানতে পারবেন। ফার্দিনান্দ ডি ম্যাগেলান ইতিহাসের কোনো সাধারণ একটা নাম নয়। এই নামটির সাথে জড়িয়ে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক সমুদ্র যাত্রার ইতিহাস। 1519 থেকে 1522 সাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে সারা পৃথিবী চষে বেরিয়েছিলেন ফার্দিনান্দ ডি ম্যাগেলান এবং তার ফার্স্টমেট নেভিগেটর জোয়ান সেবাস্তিয়ান এলকানো। বন্ধুরা, এই ফার্দিনান্দ ডি ম্যাগেলানের সেই সমুদ্র যাত্রার ইতিহাসের উপরে ভিত্তি করে একটা অসাধারণ টিভি সিরিজ নির্মাণ করা হয়, যেটার নাম ছিল বাউন্ডেস, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সীমানাহীন। আর সেই এক্সপ্লেইনটাই আজ আপনাদের জন্য করতে চলেছি। তবে এই এক্সপ্লেইন তৈরি করতে আমাকে পৃথিবীর ম্যাপের সহায়তা নিতে হয়েছিল, যেহেতু ম্যাগেলান প্রায় পুরো পৃথিবী যাত্রা করেছিলেন এবং বিভিন্ন আইল্যান্ডে পৌঁছেছিলেন। সেগুলো সম্পর্কে জানার জন্য এবং সেই দ্বীপগুলোর অবস্থান সম্পর্কে বোঝার জন্য আমাকে ম্যাপের সাহায্য নিতে হয়েছিল। চাইলে আপনারাও গুগল আর্থের সহযোগিতা নিতে পারেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ম্যাগেলানের যাত্রা কতটা দীর্ঘ এবং কতটা সমৃদ্ধ ছিল। তাই সাথে থাকুন, আশা করি এনজয় করবেন। তো কথা আর বাড়াচ্ছি না, চলুন শুরু করি। ফার্দিনান্দ ডি ম্যাগেলান ছিলেন একজন পর্তুগিজ নাবিক। মালাক্কা মরক্কো ভ্রমণ শেষে নতুন সমুদ্র পথ আবিষ্কারের নেশায় 2 বছরের দীর্ঘ একটা গবেষণায় ডুব দিয়েছিলেন তিনি। 2 বছরের গবেষণা শেষে বিভিন্ন জ্যোতির্বিদ নকশাকারদের সহায়তায় পৃথিবীর একটা নতুন মানচিত্র তৈরি করতে সক্ষম হন ফার্দিনান্দ ডি ম্যাগেলান। এই নতুন সমুদ্রপথ আবিষ্কারের আরেকটা বিশেষ উদ্দেশ্য ছিল মশলা। সেই সময়টাতে মশলা সোনার চেয়েও মূল্যবান ছিল ইউরোপের এই দেশগুলোতে। তার ধারণা ছিল এই নতুন সমুদ্রপথ একবার আবিষ্কার করতে পারলে এবং সেই মশলা দ্বীপপুঞ্জে যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে পর্তুগালকে পৃথিবীর মশলা বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু তার এই নতুন সমুদ্রপথ আবিষ্কারের জন্য প্রয়োজন ছিল শক্তিশালী জাহাজের এবং সেই সাথে প্রচুর অর্থ এবং লোকবলের। এজন্য তিনি একাধিকবার পর্তুগালের রাজার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজা ম্যাগেলানকে বারবার ফিরিয়ে দিয়েছেন। তার প্রস্তাবকে কোনো রকম গুরুত্বই দেননি তিনি। অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে অন্য একটা উপায় অবলম্বন করেন ফার্দিনান্দ ডি ম্যাগেলান। ম্যাগেলানের স্ত্রী ছিলেন একজন স্প্যানিশ, তাই তিনি তার স্ত্রী এবং শ্যালকের সহায়তায় স্পেনের রাজা চার্লসের সাথে একদিন দেখা করার সিদ্ধান্ত নেন। কিন্তু রাজা চার্লসও তাকে এই সমুদ্রযাত্রায় সহায়তা দিতে প্রথমে অস্বীকার করেন। কিন্তু ম্যাগেলান একেবারে নাছোড়বান্দা টাইপের একজন মানুষ ছিলেন। ম্যাগেলান যখন দেখছেন রাজা নিজের লাভ ছাড়া তাকে কখনোই সমুদ্র যাত্রায় অর্থায়ন করবেন না, তখন তিনি রাজাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার একটা টোপ দিয়ে বসেন। ম্যাগেলান চার্লসকে বোঝাতে সক্ষম হন যদি এই সমুদ্রপথ আবিষ্কার করা সম্ভব হয়, তবে মশলা দ্বীপপুঞ্জে পৌঁছানো সম্ভব হবে এবং সেখান থেকে লবঙ্গ, জয়ফল, ধূপ, এলাচ সহ বিভিন্ন মশলা স্পেনে নিয়ে আসা যাবে, আর এতে অনেক সমৃদ্ধ হয়ে উঠবে ইউরোপের এই দেশটি। ম্যাগেলানের এ ধরনের কথায় স্পেনের রাজা চার্লস এবার আগ্রহী হয়ে ওঠেন এবং ম্যাগেলানের পুরো পরিকল্পনা এবং তার বানানো সেই ম্যাপটা দেখতে চান। ম্যাপে ম্যাগেলান তার সমুদ্রযাত্রার প্ল্যানটা চার্লসের সামনে বর্ণনা করেন। সেই সময়টাতে পুরো পৃথিবী সেভাবে আবিষ্কার হয়নি। কলম্বাস এবং আমেরিগো ভেসপুজি উত্তর আমেরিকা আবিষ্কার করলেও তখনও দক্ষিণ মধ্য আমেরিকা অনাবিষ্কৃতই ছিল। ম্যাগেলান মূলত ওয়েস্ট ইন্ডিজে যেতে চাইছিলেন এবং সেখান থেকে তিনি পৌঁছাতে চাইছিলেন স্পাইস দ্বীপপুঞ্জে। ম্যাগেলানের সব কথা শুনে রাজা চার্লস এবার রাজি হয়ে যান, তবে তিনি কিছু শর্ত জুড়ে দেন তাকে। যেহেতু এই সমুদ্র যাত্রায় প্রচুর অর্থ এবং লোকবল দরকার হবে এবং ম্যাগেলান যেহেতু একজন পর্তুগিজ, তাই রাজা চার্লস তাকে একেবারে বিশ্বাস করতে পারছিলেন না।
তাই ম্যাগেলানকে ত্রিনিদাদ নামে একটা জাহাজের দায়িত্ব দেওয়া হলেও সেটার সাথে আরও 4টি জাহাজকে ম্যাগেলানের যাত্রায় জুড়ে দেওয়া হয়েছিল। সেই 4টি জাহাজের মধ্যে একটাতে ছিল ক্রুদের খাবার সহ অন্যান্য মালামাল, আর বাকি 3টা জাহাজে লোকবল দেওয়া হয়েছিল। এই 3টা জাহাজের ক্যাপ্টেন ছিলেন যথাক্রমে জুয়ান ডি কার্টাজোনা, গ্যাসপার ডি কুয়েসেদা এবং লুইস ডি মেন্ডোজা নামে 3জন ক্যাপ্টেন। রাজা প্রথম চার্লসের আদেশ পেয়ে ম্যাগেলান তার পরম আকাঙ্ক্ষিত সমুদ্র যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেন। এই লক্ষ্যে একে একে তার জাহাজের বিভিন্ন ক্রু জোগাড় করতে শুরু করেন তিনি। সেই সময় তার অভিযানের বর্ণনা লিপিবদ্ধ করার জন্য অ্যান্টোনিও ডি পিগাফেটা নামে একজন ডায়েরি রাইটারকেও সাথে নিয়েছিলেন ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। তবে শেষ পর্যন্ত একজন ভালো মানের নেভিগেটরের অভাব বোধ করছিলেন তিনি, কারণ এই সুদীর্ঘ সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য একজন ভালো জাহাজ চালকের প্রয়োজন ছিল তার। অনেক খোঁজাখুঁজির পর একদিন জোয়ান সেবাস্তিয়ান এলকানো নামে এক দক্ষ নেভিগেটরের কথা জানতে পারেন ম্যাগেলান। তবে দেনার দায়ে জর্জরিত এলকানো তখন স্পেনের জেলে বন্দী ছিলেন, কিন্তু ম্যাগেলান তার প্রয়োজনের তাগিদেই নেভিগেটর জোয়ান সেবাস্তিয়ান এলকানোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু তারপরেও একটা বাধা এসেছিল। একদিন পর্তুগিজ রাজার এক মন্ত্রী ম্যাগেলানের সাথে দেখা করেন। স্পেনের পক্ষ হয়ে তার এ ধরনের সমুদ্র যাত্রায় যেতে তাকে নিষেধ করেন, কিন্তু ম্যাগেলান তার কথা শুনবেন কেন? তিনি যে পর্তুগিজ রাজার কাছ থেকে একাধিকবার বিতাড়িত হয়েছেন, তার মেধা তার পরিশ্রমের কোনো মূল্যায়নই দেওয়া হয়নি। তাই ম্যাগেলান সেই মন্ত্রীকে তার বাড়ি থেকে বের করে দেন। এরপর সব প্রস্তুতি শেষ করে 1519 সালের 10ই আগস্ট ম্যাগেলানের নেতৃত্বে 5টি জাহাজ স্পেনের সেভিল বন্দর ছেড়ে যায়। 2 বছরের ভ্রমণের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রু সহ প্রায় 270 জন নাবিক, যাদের বেশিরভাগই ছিল স্প্যানিশ, ম্যাগেলানের যাত্রায় সঙ্গী হয়েছিল। 1519 সালের 20 সেপ্টেম্বর নৌবহরটি স্পেনের জলসীমা ত্যাগ করে এবং আটলান্টিক পেরিয়ে পশ্চিমে দক্ষিণ আমেরিকার দিকে রওনা হয়। কিন্তু স্পেনের জন্য ম্যাগেলানের এই সমুদ্র যাত্রা মেনে নিতে পারছিল না পর্তুগিজ রাজা। তিনি ভাবছিলেন যদি ম্যাগেলান সত্যি সফল হয় তবে পর্তুগালের থেকে স্পেন অনেক দূরে এগিয়ে যাবে। তাই তিনি তার মন্ত্রীকে দিয়ে ম্যাগেলানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেন। তারা ম্যাগেলানের বহরে নিজেদের একজন চর ঢুকিয়ে দেন। তার উদ্দেশ্য ছিল স্পেনের জলসীমা ত্যাগ করার পর ম্যাগেলানের জাহাজে হামলা করে তার যাত্রাকে থামিয়ে দেওয়া। স্পেনের জলসীমা ত্যাগ করে গভীর আটলান্টিকে প্রবেশ করার সাথে সাথে ম্যাগেলানের বহরের সব ক্রুদের মধ্যে অন্য একরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। তারা জীবনে অনেক সমুদ্র যাত্রা করলেও সেগুলোতে নিজের ভূমিতে ফিরে আসার অন্তত একটা নিশ্চয়তা ছিল, কিন্তু এই যাত্রায় তাদের গন্তব্য ছিল অনিশ্চিত। সেখানে তারা আদৌ পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে ছিল প্রচণ্ড সংশয়। তবে ম্যাগেলান প্রচণ্ড উৎসাহ নিয়ে সামনের দিকে এগিয়ে চলছিলেন। চলতে চলতে একদিন রাতে ত্রিনিদাদের সব ক্রুরা যখন আমোদ প্রমোদে ব্যস্ত, তখন লেখক পিগাফেটা তাদের জাহাজ থেকে অনেকটা দূরে কয়েকটা আলোর দেখা পান। সাথে সাথে তিনি তার কমান্ডার ম্যাগেলানকে বিষয়টা জানান। ম্যাগেলান অনেকক্ষণ ধরে আলোগুলো অবজার্ভ করে বুঝতে পারেন এগুলো কোনো সাধারণ নৌকার আলো নয়, এগুলো হয়তো কোনো যুদ্ধ জাহাজ এবং এরা তাদেরকেই অনুসরণ করে আসছে। ম্যাগেলান বুঝতে পারেন এগুলো নিশ্চয়ই পর্তুগিজ জাহাজ এবং এরা তাদেরকে সলিল সমাধি করাতে আসছে। সব দেখে ম্যাগেলান জোয়ান সেবাস্তিয়ান এলকানোকে জাহাজ ঘুরিয়ে নিতে নির্দেশ দেন, কিন্তু স্রোত অনুকূলে না থাকায় নেভিগেটর আপত্তি জানালে ম্যাগেলান যখন বিষয়টা তাকে বলেন, তখন বাধ্য হয়ে এলকানো সেই অবস্থাতেই জাহাজ ঘুরিয়ে নেওয়া শুরু করে। কিন্তু এই বিষয়টা যখন অন্য জাহাজগুলোকে বলা হয়, তখন স্পেনিশ ক্যাপ্টেনরা ম্যাগেলানের সিদ্ধান্তে আপত্তি জানায়, কারণ অন্য জাহাজের 3 ক্যাপ্টেন ছিল স্পেনের রাজার প্রতিনিধি এবং রাজার নির্দেশ ছিল যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ম্যাগেলান যেন তাদের সাথে আগে আলোচনা করে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাগেলানের নির্দেশ মানতে বাধ্য হয় তারা। তবে তারপরেও শেষ রক্ষা হয় না। পরের দিন সকালে তাদের জাহাজ বহরে হামলা চালায় পর্তুগিজ যুদ্ধ জাহাজ। এর বিরুদ্ধে ত্রিনিদাদ কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সেটা ছিল পর্তুগিজ হামলা রোখার ক্ষেত্রে অপর্যাপ্ত। তবে এর মধ্যেও একটা পর্তুগিজ জাহাজকে ধ্বংস করে দিতে সক্ষম হয় ওরা, এবং তারপর পর্তুগিজদের ঘেরা টোপ থেকে বেরিয়ে আসতেও সক্ষম হয়। তবে এর পুরো কৃতিত্ব দেওয়া হয় জোয়ান সেবাস্তিয়ান এলকানোকে। কিন্তু তারপরও এই পরিস্থিতিতে একটা সমস্যায় পড়ে যায় ম্যাগেলানের নৌবহর। ম্যাগেলান এলকানোর সাথে আলোচনা করে বুঝতে পারেন তারা পর্তুগিজ জাহাজের আক্রমণ থেকে রক্ষা পেলেও তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে গিয়েছে।
যদি তারা সেখানে ফিরে যেতে চায় তবে আবার তারা পর্তুগিজ হামলার মুখে পড়তে পারে। তাই আলোচনায় একটা সিদ্ধান্ত হয় যে তাদের জাহাজবহর ক্যানারি দ্বীপপুঞ্জ দিয়ে তাদের কাঙ্ক্ষিত রুটের দিকে ফিরে যাবে। কিন্তু ক্যানারি দ্বীপপুঞ্জ ছিল প্রবাল ডুবো পাথরে আচ্ছাদিত একটা অঞ্চল, যেখান দিয়ে জাহাজ চলাচল স্মুথভাবে হওয়া কখনোই সহজ ছিল না। তাই অন্যদিন কমান্ডার জুয়ান ডি কার্টাজেনো, গ্যাসপার ডি কুয়েসেদা এবং লুইস ডি মেন্ডোজা ম্যাগেলানের সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু ম্যাগেলান ছিলেন একরোখা মানুষ, আমরা তো আগেই দেখেছি। তাই সে তার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, আর এ কারণে সে অন্যদের নিষেধ শুনবেন কেন। তাই সহকারী ক্যাপ্টেনদের কোনো নিষেধ না শুনি ক্যানারির দিকেই জাহাজ চালানোর নির্দেশ দেন ম্যাগেলান। তবে একটা চিন্তা ম্যাগেলানকে কুরে কুরে খাচ্ছিল। প্রথম পর্তুগিজ জাহাজের আক্রমণ এবং এরপর একদিন সে খেয়াল করে তাদের জাহাজের একটা জায়গায় ছিদ্র করা হয়েছে। অবশ্যই সেটা এমনিতে হয়নি, কে একজন ছিদ্রটা করেছে। এগুলো দেখে ম্যাগেলান চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে তাদের জাহাজে এক বিশ্বাসঘাতক রয়েছে, তবে সেটা কে সেই বিষয়টা ধরতে পারছিল না ম্যাগেলান। যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যে অন্য একটা সমস্যাও এসে হাজির হয়েছিল। সমুদ্র একেবারে শান্ত হয়ে গিয়েছিল হঠাৎ করেই। যেহেতু জাহাজগুলো একমাত্র পালের উপর নির্ভর করে চলত এবং পাল উড়ানোর জন্য প্রয়োজন হতো বাতাসের, তাই সেই বাতাসই একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে ভাসমান জাহাজগুলোকে মনে হচ্ছিল সব ভুতুড়ে জাহাজে রূপান্তর হয়েছে। যেহেতু বাতাস না থাকলে জাহাজ চালানো সম্ভব নয়, তাই এলকানোর মধ্যে অস্থিরতা ক্রমেই বাড়ছিল। এভাবে কয়েকটা দিন চলার পরে আবার একদিন বাতাস বইতে শুরু করে, আর এর সঙ্গে সঙ্গে সবার মধ্যে আনন্দের একটা বন্যা বয়ে যায়। নিথর সমুদ্রে বাতাস যে কত মূল্যবান সেটা এদের আচরণে খুব ভালোই বোঝা যাচ্ছিল। জাহাজের মতো সবার দেহে সেদিন যেন প্রাণ ফিরে এসেছিল। তাই ত্রিনিদাদের ক্রুরা পার্টি করতে শুরু করে। তবে এই আনন্দ উল্লাসের মধ্যেও একটা পৈশাচিক ঘটনা ঘটে যায়। তাদের এক ক্রুকে দেখা যায় তাদের কেবিন বয়কে ধর্ষণ করার চেষ্টা করতে, কিন্তু এটা আবার দেখে ফেলে এলকানো। কেবিন বয়কে রক্ষা করে সেই লোকটার বিচারের আওতায় আনা হয়। ম্যাগেলান প্রথম থেকেই তার কঠোর মনোভাবের পরিচয় দিয়ে আসছিলেন এই সমুদ্র যাত্রায়। তাই এ ধরনের একটা হীন কাজ তার পক্ষে মেনে নেওয়া বা ছোট করে দেখার কোনো সুযোগ ছিল না। সে অন্য ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে লোকটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। এর মাধ্যমে ম্যাগেলান সবাইকে মূলত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে এ ধরনের কাজ এরপরে কেউ যদি করার চেষ্টা করে তাকেও এ ধরনের শাস্তি পেতে হবে। সেই লোকটাকে ঝুলিয়ে দেওয়ার পর তাদের এক ক্রু চিৎকার করে বলে, ভূমি দেখা যাচ্ছে। ম্যাগেলান তার কথার মতো এবার সেদিকে তাকায়, আর সেও দেখতে পায় বেশ বড় একটা দ্বীপের কাছে এসে পৌঁছেছে তারা। এটা ছিল পশ্চিম আফ্রিকার উপকূলের একটা দ্বীপ। সেভিল থেকে জাহাজ রওনা হওয়ার পরে এটাই ছিল তাদের জন্য প্রথম কোনো ভূখণ্ড। ম্যাগেলানের জাহাজ যখন দ্বীপের দিকে এগিয়ে যায় তখন তারা একটা বিষয় খেয়াল করে অবাক হয়ে যায়। দ্বীপটির কাছে পৌঁছানোর সাথে সাথে জাহাজের সবাই দেখতে পায় ছোট ডিঙি নৌকায় চেপে দ্বীপের অধিবাসীরা তাদেরকে বরণ করতে আসছে। আর এই বিষয়টাই সবাইকে অবাক করে দিয়েছিল। কিন্তু একটু পরেই ম্যাগেলান বুঝতে পেরেছিলেন তাদের এরকম আতিথেয়তার কারণ হচ্ছে বৃষ্টি। অনেকদিন এই দ্বীপে কোনো বৃষ্টির দেখা নেই, তাই দ্বীপবাসীরা ভেবেছিল ম্যাগেলানরা তাদের জন্য বৃষ্টি নিয়ে আসবে। দ্বীপবাসীরা জাহাজ থেকে তাদের সবাইকে দ্বীপে নিয়ে যায়। সেই দ্বীপের আদিবাসী গোত্রের সর্দার তাদেরকে সাদরে অভ্যর্থনা জানায় এবং তাদের বিভিন্ন খাবার খেতে দেওয়া হয়। স্থানীয় আবক্ষ অধিবাসী নারীদের নিয়ে ক্রুরা সবাই মেতে ওঠে আদিম একটা খেলায়। বুঝতেই পারছেন কি বলতে চাইছি। সেই রাতটা ওরা সেখানেই কাটিয়ে দেয়, কিন্তু পরের দিন সকালে একটা চমকপ্রদ ঘটনা ঘটে। জাহাজের দুই ক্রু পানীয় জলে বিষ মেশানোর সময় অন্য এক ক্রুর হাতে ধরা পড়ে, আর এটা ম্যাগেলান যখন জানতে পারেন তখন তাদের দ্বীপে নিয়ে আসা হয় এবং বিনা দ্বিধায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সাথে ম্যাগেলান সেই বেঈমানটাকেও শনাক্ত করতে সক্ষম হন। কিন্তু ম্যাগেলানের সিদ্ধান্তে এবার বাধা হয়ে দাঁড়ায় সেই জুয়ান ডি কার্টাজেনো। কিন্তু তার কোনো কথা না শুনে ম্যাগেলান সেই দুই বেঈমানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এরপরে ম্যাগেলানের জাহাজ বহর সেই দ্বীপবাসীকে ধন্যবাদ জানিয়ে পরের দিন দ্বীপ ত্যাগ করে। এর ৩-৪ দিন পরে তারা সান্তা মারিয়ার কেপ নামে একটা জায়গায় এসে পৌঁছায়। এটাকে বর্তমানে কেপ ভার্দেও বলা হয়। বন্ধুরা, এই জায়গাটা কোথায় ছিল এক্স্যাক্টলি আমি বুঝতে পারছিলাম না, তাই এখানে আমাকে একটু ম্যাপের সাহায্য নিতে হয়েছিল। এই কেপ ভার্দে কোথায় সেটা দেখতে চাইলে আপনি গুগল করতে পারেন, গুগল আর্থে খোঁজ নিতে পারেন, খুব ভালো হবে। এতে আপনি বুঝতে পারবেন
ম্যাগেলানের দেশ স্পেনের সেভিল থেকে এই সান্তা মারিয়ার কেপ বা কেপ ভার্দে কোথায় বা কতটা দূরত্ব সেটা আপনি জেনে নিতে পারবেন। তো এই কেপ ভার্দে ছিল তখনকার সময়ের পৃথিবীর শেষ প্রান্ত। বলা যায় এরপরে পৃথিবীর ম্যাপ শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ তারপরে কি রয়েছে সেটার কোনো রেকর্ড তখন পর্যন্ত রাখা হয়নি। বর্তমানে জায়গাটিকে আমরা কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরী বলেও জানি। জায়গাটা দেখে প্রচণ্ড আবেগ আপ্লুত হয়ে পড়ে ম্যাগেলান। তিনি এই যাত্রাটার জন্য প্রচণ্ড কষ্ট করেছেন আর এতদিনে তার ফল পেলেন। কিন্তু ম্যাগেলান জানতেন তার লক্ষ্য এখনো অনেক অনেক দূরে, সেখানে তাকে পৌঁছাতেই হবে। কিন্তু তারপরও সান্তা মারিয়ার কেপ অংশে এসে এর একটা দ্বীপে জাহাজ ফেরান ম্যাগেলান। দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে তারা একটা নদীর মতো কিছু দেখতে পান, কিন্তু নদীর জল পরীক্ষা করে দেখেন এটা মিষ্টি। আসলে ম্যাগেলান ধারণা করেছিলেন জলটা লবণাক্ত হবে। যদি সেটাই হতো তবে এটাকে সে একটা চ্যানেল হিসেবে মনে করতে পারত, ফলে এর মধ্য দিয়ে জাহাজ নিয়ে যেতে পারত সে, আর তাতে সে হয়তো নতুন একটা এলাকায় পৌঁছাতে পারত। কিন্তু মিষ্টি পানি দেখে এবার একটু হতাশ হন ম্যাগেলান। এর কিছুক্ষণ পরেই নদীপথ ধরে যাওয়ার সময় ম্যাগেলানের জাহাজ সেই দ্বীপপুঞ্জের কিছু জঙ্গলিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জঙ্গলের মধ্য থেকে তাদের উপরে হঠাৎই একের পর এক তীর নিক্ষেপ করা হয়। তাদের জাহাজে চালানো হয় হামলা। যদিও ম্যাগেলানের লোকেরা তাদের সাথে থাকা বন্দুক দিয়ে পাল্টা আক্রমণ করেছিল, কিন্তু ততক্ষণে ম্যাগেলানের বেশ কয়েকজন সঙ্গী মারা যায়। আপনারা বুঝতেই পারছেন এরা ছিল জঙ্গলি অধিবাসীদের একটা দ্বীপ, আর তারা স্বাভাবিকভাবেই বহিরাগতদেরকে কোনোভাবেই তাদের দ্বীপে দেখতে চাইছিল না। তো এরপরের কিছুদিন বেশ কিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পার হয়ে যায়। এতদিনে শীতকাল এসে পড়েছিল, তাই তুষারাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে দিয়েই তাদের সময় অতিবাহিত হতে শুরু করেছিল। কিন্তু এর মধ্যে ঘটনার ঘনঘটা চলতেই থাকে। অন্যদিন জাহাজের ক্যাপ্টেনদের মধ্যে ম্যাগেলানের বিরুদ্ধে একটা বিদ্রোহ শুরু করতে দেখা যায়। বিশেষ করে জুয়ান ডি কার্টাগোনা ম্যাগেলানের একরোখা সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন তার উপরে। সে তার অন্য ক্যাপ্টেনদের নিয়ে এবং তার অনুগত ক্রুদের সাথে করে ম্যাগেলানকে বন্দি করার সিদ্ধান্ত নেন। আর সিদ্ধান্ত মোতাবেক পরের দিন সকালে ম্যাগেলানের জাহাজে হামলা করেন জুয়ান ডি কার্টাগোনা, গ্যাসপার ডি কুয়েসেদা এবং লুইস ডি মেন্ডোজা। কিন্তু বিচক্ষণ ম্যাগেলান আগের দিন রাতেই তার বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ঘটতে চলেছে সেই বিষয়টা আঁচ করতে পেরেছিলেন। তাই আগে থেকেই তিনি এর একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। পূর্ব প্রস্তুতি থাকায় খুব কম সময়ের মধ্যেই ম্যাগেলান এই বিদ্রোহ দমন করতে সফল হন এবং অন্য জাহাজের 3 ক্যাপ্টেনকে বন্দী করে ফেলেন তিনি। তারপর তাদেরকে পাশের একটা দ্বীপে নিয়ে আসা হয়। সেখানে 3 ক্যাপ্টেনকে মৃত্যুদণ্ড দেন ম্যাগেলান। 3 জনের মধ্যে গ্যাসপার ডি কুয়েসেদাকে নিজের হাতে শিরোচ্ছেদ করেন ম্যাগেলান এবং জুয়ান ডি কার্টাগোনা এবং লুইস ডি মেন্ডোজাকে সেই দ্বীপে একাই ছেড়ে আসার সিদ্ধান্ত নেন এবং সেটা তিনি বাস্তবায়নও করেন। এছাড়া যে সকল ক্রুরা ম্যাগেলানের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিয়েছিল তাদেরকে জাহাজে আটক করে রাখা হয়। অনেকেই আবার প্রয়োজনের তাগিদে ক্ষমা করেও দিয়েছিলেন ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই বিদ্রোহীদের মধ্যে ম্যাগেলানের নেভিগেটর অ্যালকানো ছিল। লোকটা তার এক সহকর্মীর চাপে এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন, কিন্তু তাকে প্রয়োজন জেনেও ম্যাগেলান এবার অ্যালকেনোকেও ছাড় দিয়েছিলেন না, তাকেও বন্দি করে রাখা হয়েছিল। তারপরে আটলান্টিক পাড়ি দিয়ে ম্যাগেলানের জাহাজবহর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার স্যান জুলিয়ান বন্দরে এসে পৌঁছায়। সেভিল থেকে রওনা হওয়ার পর ইতিমধ্যে তাদের 436 দিন পার হয়ে গিয়েছিল, কিন্তু ম্যাগেলান তার দক্ষিণের যাত্রা অব্যাহতই রেখেছিলেন। ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটে গিয়েছিল, অনেক ক্রু মারাও গিয়েছিল। অন্য জাহাজের ক্যাপ্টেনদের যারা স্পেনের প্রতিনিধিত্ব করছিল বিদ্রোহের কারণে তাদের নিজের হাতে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন। বিশাল আটলান্টিক পার হয়ে দক্ষিণ আমেরিকায় এসে পৌঁছেছিলেন শেষ পর্যন্ত ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। কিন্তু তারপরেও ম্যাগেলান সেই অঞ্চলটা খুঁজে চলেছিলেন যেখানে পৌঁছালে সোনার চেয়ে দামি মশলার সন্ধান তিনি পেতে পারবেন। তবে অনেকেই ম্যাগেলানের কথা এবার অবিশ্বাস করতে শুরু করেছিল। তার নিজের লোকেরাও ভাবছিল আসলে পৃথিবীতে কি সেই জায়গার অস্তিত্ব আছে যেখানে ম্যাগেলান তাদের নিয়ে যেতে চাইছেন। তবে ফার্ডিনান্ড ডি ম্যাগেলান তার সিদ্ধান্ত কিন্তু অটল ছিলেন। কারো কোনো কথাই তিনি কখনোই কানে তুলতেন না। প্রতিনিয়ত সুদূর প্রান্তের দিকে নজর রেখে চলতেন এই ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। এই মানুষটার প্রবল প্রজ্ঞা এবং ধৈর্য যে কত শক্তিশালী ছিল সেটা তার সমুদ্র যাত্রার ইতিহাসটা দেখলেই আমরা বুঝতে পারি। তো এভাবে আরও কিছুদিন ধরে দক্ষিণ দিকে চলার পর দ্বীপপুঞ্জের মাঝ দিয়ে চলে যাওয়া একটা জলাধার দেখতে পান ফার্ডিনান্ড ডি ম্যাগেলান একদিন।
এই জায়গাটার পানি বেশ অস্থির রয়েছে দেখে এবার বেশ একটু আগ্রহী হয়ে ওঠেন ম্যাগেলান। তাই তিনি সেদিকে জাহাজ চালানোর নির্দেশ দেন। কিন্তু তারা যতই সেই নদীর মতো দেখতে জলাশয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেছিলেন, ততই অস্থির হতে শুরু করেছিল পরিবেশ। অবশেষে একসময় সেই নদীতে এসে পড়ে ম্যাগেলানের জাহাজবহর। এবার অবাক হয়ে ম্যাগেলান খেয়াল করলেন নদীতে তিনি তিমিকে সাঁতার কাটতে দেখছেন। আর এই বিষয়টাই তাকে আরও আগ্রহী করে তোলে, কারণ তিনি ভালো করেই জানতেন নদীতে তিমিরা সাধারণত সাঁতার কাটে না। সাঁতার কাটতে হলে তাদেরকে সমুদ্র বা সমুদ্রের সাথে সংযুক্ত কোনো জলপথকেই বেছে নিতে হয়। তাই তিনি এবার তার এক কুয়োকে দিয়ে নদীর কিছু পানি তুলে নিয়ে আসেন, কারণ তিনি সেটা পরীক্ষা করতে চান যে নদীর পানি লবণাক্ত না মিষ্টি। সেই নদীর পানি পরীক্ষা করে ম্যাগেলান দেখতে পেলেন এটা লবণাক্ত। সেদিন তার মতো সবাইও অনেক খুশি হয়ে উঠেছিল। ম্যাগেলান এবার তার জাহাজের চালককে সেই নদীর মধ্য দিয়ে জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু যতই তারা গভীরে প্রবেশ করছিল, ততই আবহাওয়া বিরূপ হচ্ছিল। জাহাজের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছিল না। তার উপরে ছিল নিচের লুকিয়ে থাকা ডুবো পাথর। ফলে ম্যাগেলানের শ্যালক, যে তাদের সাথে সমুদ্র যাত্রায় বেরিয়েছিল, সে ম্যাগেলানকে বলে এই পরিবেশে ভালোভাবে জাহাজ চালাতে হলে প্রধান নেভিগেটর এলকানোকে ছাড়া সম্ভব নয়। ফলে এলকানো এবং তার অন্য সঙ্গীদের মুক্ত করে দেওয়া হয়। এলকানো শেষ পর্যন্ত অনেক দিন পর জাহাজের হাল ধরেন। নদীর মধ্য দিয়ে যেতে যেতে তারা বড় বড় বরফ খণ্ডের মুখোমুখি হয়, কিন্তু তারপরেও তারা অব্যাহত রাখে তাদের যাত্রা। বেশ কিছু সময় চলার পর অবশেষে তারা নতুন একটা জলসীমায় এসে পৌঁছায়। আর হঠাৎ করেই যেন সেই বিরূপ আবহাওয়া বিদায় নেয়। চারদিকে শান্ত পরিবেশ দেখে অবাক হয়ে যান ফার্দিনান্দ ডি ম্যাগেলান। তিনি ভাবতে থাকেন এই কোন অজানা জায়গায় চলে এসেছেন তারা। কিন্তু সার্বিক পরিবেশ ম্যাগেলানকে আগের থেকে এবার আরও উৎসাহিত করে তোলে। আসলে এটা ছিল দক্ষিণের এক সাগর। বলা যায় এর বিশালতা এতটাই ছিল যে একে মহাসাগর বললেও ভুল হবে না। এর শান্ত ভাব ম্যাগেলান সহ সবাইকে সাগরের মতোই শান্ত করে তুলেছিল। তারা জানে এই সাগরে কখনো কোনো সভ্য মানুষের পা পড়েনি। কেউ জানেও না এর অবস্থানটা ঠিক কোথায়। তারাই প্রথম যারা এখানে আসতে পেরেছে। ম্যাগেলান এবার তার আবেগ ধরে রাখতে পারেন না। যাত্রা শুরুর 484 দিন পরে তারা নতুন একটা ঠিকানার সন্ধান পেয়েছেন। একদিন সন্ধ্যায় ম্যাগেলানের ডায়েরি লেখক তার কাছে জানতে চান, ক্যাপ্টেন, এই সাগরের নাম কি দিব? পিগাফেটার কথা শুনে সাগরের বিপুল জলরাশির দিকে তাকিয়ে ম্যাগেলান বলে ওঠেন, এর শান্তিময় এবং প্রশান্ত ভাব দেখে একে প্রশান্ত মহাসাগর বলে ডাকা যেতে পারে।